সৌরভের সঙ্গে এটা আমার প্রথম কাজ, সৌরভ চক্রবর্তীর সঙ্গেও প্রথম কাজ। বিনোদ ভাল্লাজি আমাদের প্রডিউসার। খুব কমফোর্টেবলি শ্যুট করেছি, কারণ স্ক্রিপ্টটা একদমই কমফোর্টেবল ছিল না। খুব শক্ত একটা মানে খুব ডিফিকাল্ট একটা সিরিজ টু রিয়েলি ওয়ার্ক অন, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড মাই সেলফ। আর দেবালয় খুব টর্চার করেছে আমাদের সকলকেই ওর মতন করে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আমরা একটা খুব এক্সোটিক লোকেশনে পুরুলিয়াতে শ্যুট করেছিলাম। অনেক পাহাড়েও উঠিয়েছে, এভারেস্ট বিল্ডিংয়ের 25 তলা ছাদেও উঠিয়েছে, 42 না। সো যেভাবে যা পসিবল করার, যেগুলো মনে ভালো লাগা প্লাস ট্রমা দুটোই থেকে যাবে, সেগুলো আমি সবই মনে হয় চরিত্রহীন 3-তে করে ফেলেছি। এর পরবর্তীকালে দেবালয়ের সঙ্গে কাজ করতে গেলে আর নতুন নতুন কি আছে যেগুলো নিয়ে ভালো লাগা আর ভয় পাওয়া দুটোই হতে পারে, সেগুলো করবো। এইটাই বলার, আর বাকি তো আর পরে কথা হবে। ওভার টু ইউ মিস্টার সৌরভ দাস। ভালো লাগছে এখানে এসে একটা সম্মান পেয়ে বাপু গর্বিত হলাম। এবং দেবালয় ভট্টাচার্য বারবার আমার সিরিয়াস দেবালয় ভট্টাচার্য আমার উপর আবার বিশ্বাস রেখেছে, সেটা থেকে আমার একটু অনুভূতি লেগেছে। তো যাই হোক, চরিত্রহীন 3 আজকে প্রেস কনফারেন্স, এবং আমরা এখানে সবাই এসেছি নতুন এন্ট্রান্ট স্বস্তিকা মুখার্জি, যাকে মানে বড়বেলা থেকেই দেখে বড় হয়েছে। সেক্ষেত্রে তার সঙ্গে অভিনয় করাটাই প্রথমে, যখন একই সঙ্গে ক্যামেরার সঙ্গে যখন অভিনয় করাটাই, এটা মানে না বাড়িয়ে বলছি, পাশে আছে বলে বলছি না, এবং বন্ধু বান্ধবদের মাঝখানে এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। ওই অস্ট্রাল ব্যাপারটা ঘরে রেখে সে অভিনয় করে, এবং চোখের সঙ্গে এরকম একজন পারফর্মারের সঙ্গে অভিনয় করে, ইন ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট এবং একটা চাপ। তো সেক্ষেত্রে সেটা কতটা কাটিয়ে উঠতে পেরেছি সেটা তো মানুষের দেখার পর বলবে। এবং তারপর অবশ্যই আমার বন্ধু যারা আগের সিজনেও ছিল এবং না এখন এসে পৌঁছাতে পারেন, প্রচুর খেয়েছে কোথায়। তো সেক্ষেত্রে আমরা সবাই মুমতাজ, সৌরভ, নায়না, স্বস্তিকাদি সবার সঙ্গে অভিনয় করে প্রচন্ড ভালো লেগেছে। এবং দেবালয়দা আমার মনে হয় আমার কাছে প্রচন্ড মানে একদম প্রথম সারি থেকেও বেশি, যদি আমার মনে হয় আমার কাছে 1 নম্বর আর কি। সে যেভাবে ভাবে বা যেভাবে কাজ করে, যে প্যাশনটা নিয়ে প্রচন্ড রিলেটেবল আর কি আমার কাছে। তো সেক্ষেত্রে কাজ করে প্রচন্ড ভালো লাগে। আশা করি খুব ভালো করেছি আমরা সবাই। বাকি আপনারা বলবেন ভালো করেছি মানে অভিনয় করতে বলছিলাম। এবং সতীশ অনেক বছর পর দেখানো হচ্ছে আর কি, কারণ চরিত্রহীন সিজন 2-তে দেবালয়দাকে আমি 3 দিন পান খাওয়াইনি বলে আমার ক্যারেক্টার কেটে দিয়ে শুইয়ে দিয়েছিল, বুঝলি তো। তো সেক্ষেত্রে এখন চরিত্রহীন সিজন 3-তে আমি পান টান খাইয়েছি, এবং খুব ভালো চরিত্র লিখেছে আমার জন্য। এবং চরিত্রহীন সিজন 3-তে গল্পটা অসাধারণ লিখেছে, এবং স্টার্টিং ফেজ থেকেই আমার সঙ্গে দেবালয়দার কথা হতো। ফার্স্ট সিনটা লিখে আমায় পাঠিয়েছে, ফার্স্ট এপিসোডটা লিখে আমায় পাঠিয়েছে, কেমন লাগছে হ্যান ত্যান। আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে একসঙ্গে ছিলাম আর কি। তো আমি শুরু থেকেই জানতাম আর কি কী হতে চলেছে। এবং তারপর আমায় বললো স্বস্তিকা মুখার্জি আছে, তো সেটা তো আমি জানি যে লাস্ট নেইল ইন দ্য কফিন টাইপস আর কি। আর তাছাড়া গল্প হিসেবে যদি বলি, চরিত্রহীন সিজন 3 ইজ দ্য স্ট্রংগেস্ট, এই পুরো চরিত্রহীন ফ্র্যাঞ্চাইজি দ্য স্ট্রংগেস্ট গল্প আমার মনে হয়। এবং সেটা ট্রেলার দেখেও মানুষও বুঝতে পারছে। তো এক্সপেকটেশনস আর হাই, ভেরি হাই। স্বস্তিকা মুখার্জি এমন একজন অ্যাক্টর, মানে এটা পুরোটাই একটা আর্ট। কিন্তু সে যত মানুষ এই আর কি মেরে বলে যে ও কী হলো, ফাটিয়ে হলো, স্বস্তিকা মুখার্জি এইসব যেটা হয় আর কি, তো সেইটা আমাকে কাট দিয়ে দিল, আমি তাই করবো। একটা লগ অফ উড দিয়ে দিল, আমি ওরকমভাবেই প্রেম করবো, আমি তোমায় ভালোবাসিটা ওরকমভাবেই বলবো। আমার মনে হয় সেটা উনিও তাই করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ওই বিষয়টা ছিল না। এবং দ্বিতীয়ত হচ্ছে, একজন কো অ্যাক্টর যদি প্রচণ্ড হেল্পফুল হয় এবং প্রচণ্ড কমফোর্টেবল হয় না, একটু ভালোভাবে কথা বলে নিই আমরা সেইভাবে, তো সেটা অসুবিধাটা একদমই হয় না। তো স্বস্তিকা মুখার্জির মধ্যে ওই বিষয়টাই আছে আর কি, যে আমরা কথা বলে নিয়েছিলাম, আমরা জানতাম আমরা কী করতে চলেছি। এমন না যে আমি ওখানে গিয়ে ভাবছি যে আচ্ছা এরকম করে ছুলে কি উনি কিছু ভাববেন, বা এটা করলে কি কিছু হবে, ওই ব্যাপারটাই ছিল না। আমরা বন্ধুত্বটাই এমন জায়গায় নিয়ে চলে গেছিলাম, ওই বিহাইন্ড দ্য সিন আর কি। তো সেক্ষেত্রে আমাদের ওই অসুবিধাটা কখনোই হয়নি। বিষয়টা হচ্ছে স্ক্রিপ্ট আর দেবালয়দা আলাদা আলাদা চলেন। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, তখন লকডাউনের পর ট্রেন চালু হয়নি, ট্রেন চলা শুরু হয়নি।
তো স্ক্রিপ্টে ছিল ট্রেনে চাপা পড়বে, রাইট? ট্রেনে ওরা সুইসাইড করতে যাবে, আর একটা ক্যারেক্টার সে করতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়, সেটা তো আমি বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেনের বিষয়টা ছিল। তো সেইটা কিন্তু আমরা ওই শুটিং করতে করতে চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে ট্রেন চলাচল বন্ধ ছিল, সেইটা করা পসিবল হয়নি। তো সেই জন্য আমরা ওই 42 তলার উপরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার চরিত্র, আমি একজন সাইকিয়াট্রিস্টের চরিত্র অভিনয় করেছি যার নাম রাবেয়া শামীম, আর খুব লেয়ার্ড একটা ক্যারেক্টার। এই বেশি তো বললে গল্পটা বলা হয়। চরিত্রটা খুব শক্ত, আর ডেফিনেটলি লুকসেটের সময় তো কীরকম দেখতে লাগবে চরিত্রকে, তাকে কীরকমভাবে প্রজেক্ট করা হবে, সেগুলোর জন্যই লুক সেট হয়, লুক টেস্ট হয়। সো আমরা অনেক কিছুই ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে আমার যেরকম যা অবস্থা ছিল তখন সেটাকেই রাখা হয়েছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি ফর দ্যাট। না, আমার লুকটা নিয়ে আমি চাপের মধ্যে ছিলাম না, আমি তো নিজেই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি। আমার খালি মনে হয়েছিল যে দেবালয় যে ডিসিশনটা নিল যে রাবেয়া শামীমকে এইভাবেই মানুষের সামনে তুলে ধরবে, সেটা মানুষ ওই চরিত্রটাকে ওই রকমভাবে অ্যাকসেপ্ট করবে কিনা। সো সেটা নিয়ে আমার একটা চিন্তা ছিল। বাট ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, আদারওয়াইজ কী করে বুঝবে যে মানুষ অ্যাকসেপ্ট করবে কি করবে না। জানি না, আমি দেবালয়ে তো কবর থেকেও মানুষকে তুলে নিয়ে চলে আসে। সো আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। দেবালয়ের সাথে কাজ করাটা খুবই সবসময় একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, কারণ কখনোই মনে হয় না যে কাজ করছি আমরা, মানে আড্ডা মেরে গল্প করে পিছনে লেগে প্রচুর কিছু হয়, তার মধ্যে সিরিয়াসলি শুটিংটাও হয়। আর এই সিজনে ফ্র্যাঞ্চাইজি এমনি খুব পপুলার, প্রচুর মানুষ দেখেছেন, প্রচুর মানুষ দেখছেন, আর হিউজ নাম্বার অফ মানুষ সেটাকে ভালোবেসেছে। তো তার সঙ্গে জুড়ে থাকার একটা অদ্ভুত ভালো অভিজ্ঞতা। আর সব থেকে স্পেশাল অভিজ্ঞতা হলো স্বস্তিকার সঙ্গে কাজ করতে পারা। আমি ঘাবড়েছিলাম পার্সোনাল না, কারণ প্রথম দিন যে সিকোয়েন্স দিয়ে শুরু হয়েছিল তাতে আমার ধারণা, মানে আমি কেন পৃথিবীর যে কোনো মানুষই ঘাবড়ে যেতে পারে, তো সেটাকে উতরে দিতে পেরেছি, এবং সেটা পেরেছি তার কারণ মানে অনেকটাই কমফোর্টেবল বাড়ি তুলেছিল স্বস্তিকা, না হলে মানে অসুবিধা হতো, হোঁচট খেতাম। তো সেইগুলো খাওয়া খাই থেকে বাঁচা গেছে। এবং পুরোনো বন্ধুরা তো রয়েছে, মুমতাজ রয়েছে, সৌরভ রয়েছে, নায়না রয়েছে, যে হোঁচট খাওয়ার কারণে এসে করতে পারে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে কীভাবে বলবো, ভাষায় প্রকাশ করা খুব মুশকিল, কারণ এত সহজে দেবালয় এত কঠিন বিষয়গুলোকে হ্যান্ডেল করে, বা যেভাবে দেখায় তার নিজস্ব বলার ধরন, ন্যারেটিভ স্টাইল, যেগুলো ভীষণ ইউনিক। আর তার মধ্যে কখনোই মনে হয় না যে অ্যাক্টিং করাটা খুব বোঝা বা এটা পারছি না। হয়তো অনেক কিছুই পারছি না আমরা, অনেক কিছুই পারফেকশনের জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে দেবালয়, কিন্তু সেটার চাপ আমাদের উপর আসতে দেয় না। সেটাই আমার মনে হয় ডিরেক্টরের সব থেকে বড় কৃতিত্ব। সিজন 1টা আমি করিনি, তাই চাপের মধ্যে নেই। সিজন 2 থেকে চাপ আসতে থাকে, কারণ করার সময় ভাবতে পারিনি যে এত বিপুল সংখ্যক মানুষ এটা দেখবে। আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ তার আগেও আমি এই ধরনের চরিত্র আমি করিনি। তো সিজন 2তে আমি খুব ঘাবড়েছিলাম যে কী দাঁড়াবে, ফিডব্যাক কী দাঁড়াবে, হতেই পারে লোক খুব নেগেটিভভাবে নিল এবং আমাকে গালিগালাজ করলো। তো সেই ভুল ধারণাটা কাটিয়ে দেয় দর্শকে, কারণ এত ওয়েল অ্যাকসেপ্টেড হয় অভয় চরিত্রটা, যারই মানে পুরস্কার স্বরূপ হয়তো আমার এই 3 নম্বর সিজনে আসা। গল্পে একটা ক্যাটালিস্টের ভূমিকা, খুবই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় ক্যাটালিস্টের ভূমিকা পালন করে এই সিজন 3তে, যার পর থেকে অ্যাকচুয়ালি চরিত্র 3 এর আসল গল্প শুরু হলো। তো এখানে নিরুপমার সঙ্গে অভয়ের যে শীতল সম্পর্ক ছিল সেটাও খানিকটা ঘুরে গেছে। আর মজার বিষয়টা হলো কি, যে আমরা একরকম জীবনকে ভাবি, আর জীবন আমাদেরকে নিয়ে একরকম ভেবে রাখে, যে এটা ক্ল্যাশ মানুষের সবসময় হয়তো হয়ে থাকে, বা জীবনে কোনো না কোনো সময় তো হয়ে থাকেই। সেই ঘটনাগুলোই হয়তো, বা সেই ক্ল্যাশগুলোকেই খুব সুন্দরভাবে নিপুণ হাতে বুনেছেন দেবালয় ভট্টাচার্য, যার সঙ্গে কাজ করাটা খুবই আকর্ষণীয় আমার কাছে। কারণ বন্ধু মানুষ, দাদা মানুষ, তার থেকেও বড় বিষয় যে খুবই দক্ষ একজন পরিচালক, আর খুবই আত্মা থেকে, নিজের আত্মার কাছ থেকে ছবিটাকে বানান। তো খুবই ভালো লাগে ওনার সঙ্গে কাজ করতে, তো আমি মুখেই ছিলাম। আর উপরি পাওনা ইজ আ বোনাস স্বস্তিকা মুখার্জি ইটসেলফ, যার সঙ্গে প্রথম কাজ, ফ্যান বয় মোমেন্ট। প্রথমে ভেবেছিলাম যে প্রচণ্ড ছড়াবো, দেবলাদাকে বলেওছিলাম, রিকোয়েস্টও করেছিলাম যে একটু পরের দিকে সিকোয়েন্সগুলো রাখলে বোধহয় বেটার হয়, কী করবো আমি জানি না। তো দেবলাদা তো প্রচণ্ড পাঁজি মানুষ আর কি, বুদ্ধির সারাক্ষণ উল্টোপাল্টা বুদ্ধি প্রয়োগ করতে থাকে। তো যথারীতি আমার প্রথম
সিনটি মানে প্রথম দিনের প্রথম সিনই স্বস্তিকা মুখার্জির সঙ্গে, যার একটা ছোট্ট ঝলক ট্রেলারে মানুষ দেখেছে। তো আমার ধারণা দেখে বুঝতেই পেরেছে কি ভয়ঙ্করতম বিষয় যেগুলোকে আমার প্রথম দিনে স্বস্তিকা মুখার্জির সঙ্গে করতে হয়েছে সিনে। তো কখনোই উনি যদি ওনার জায়গায় আটকে থাকতেন তাহলে আমার পক্ষে করা সম্ভব হতো না। তো তিনি সেটা করেননি। ওয়ান্ডারফুল লেডি শি ইজ। তো খুবই সহজ করে নিয়েছিলেন পুরো অ্যাটমসফিয়ারকে। অ্যাজ অ্যান কো অ্যাক্টর শি ইজ বিউটিফুল, শি ইজ ওয়ান্ডারফুল। তো খুব ভালো অভিজ্ঞতা। চরিত্রহীন 3 এর খুব মজার ঘটনা হলো কি, কেউই এখানে না খুব হোয়াইট নয়, খুব ব্ল্যাক নয়। আসলে মানুষ তো জীবনে খুব খারাপ খুব ভালো হয় না, ভালো খারাপের মাঝখানে মানুষের অবস্থান হয়। তো এখানেও গল্প চরিত্র যে গ্রে, তো অভয় গ্রে, ডেফিনেটলি গ্রে। লকডাউনের পরের প্রথম কাজ, সো ফাইনালি হাউস অ্যারেস্ট থেকে বেরিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। মানে মনে হচ্ছে যে আবার বাঁচছি। সো দেবাদা যখন ফোন রোল করবি তো আমি কিছু শুনতে চাই না, জাস্ট ইয়েস ইয়েস জাস্ট স্টার্ট দ্য ক্যামেরা রোল করো। সো সত্যি খুব ভালো লেগেছিল, এন্ড অবভিয়াসলি উইথ আই ওয়ার্ক উইথ এভরিবডি আগে। সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স, রিলিভিং ওল্ড মোমেন্টস, ওল্ড মেমোরিজ অ্যান্ড মেড সাম নিউ ওয়ান্স। তো ওভারঅল ইট ওয়াজ গ্রেট ফান। আর আমি চাই যে চরিত্রহীন, আমি চাই না মানে কতটা দেবাদা হয়তো মুখ করবে যে না আর পাচ্ছি না, কিন্তু আমি চাই যে চরিত্রহীন 1 2 3 তো হয়েছে 4 5 6 7 800 কত হয়, বিকজ মানে ইটস জাস্ট আ ব্রিলিয়েন্ট কন্টেন্ট। মেবি নামটা পারবে। কি আর বলো, সিজন 3 লকডাউনের পরের প্রথম কাজ, সো অবভিয়াসলি এক্সাইটেড। কিন্তু একটা জিনিস নিয়ে নট এক্সাইটেড, লকডাউনের মধ্যে যে ওইটা আমার শোয়িং, ও মাই গড, বাট দেন দ্যাটস ওকে, কারণ লেটস পুট ইট, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও জিনিসটা যে নিরুপমা ইজ গোয়িং থ্রু ডিপ্রেশন অ্যান্ড শি ইজ coping with depression, so she's got a twist to it. But jokes apart, obviously I'm very excited কারণ চরিত্রহীন প্রত্যেকবার comes back with a new twist, একটা নতুন ফ্লেভার নিয়ে, একটা নতুন ধামাকা, নতুন টর্নেডো নিয়ে আসে। সো সিজন 3 is again going to do the same thing. So and আমার মনে হয় সিজন 3টা বোধহয় আরও ডিফারেন্ট হয়েছে এবার। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি লোকেরা কীরকমভাবে সেটাকে নেবে, হাউ দে গোইং টু সি। আই থিঙ্ক দে উইল লাভ ইট, বিকজ একটা actor's point of view থেকে we know that what people might like and will not like, so I think they will like it. And yeah, I'm just happy to be coming back and working, কারণ লকডাউনের পরে যেটা বললাম যে to start working again, so it was great. চরিত্রহীন 1-2-তে দুঃখ তো মানে কিরণময়ী তো সবসময় কেঁদেই বেড়ায়, স্যাক্রিফাইস করে বেড়ায়। সো আই থিঙ্ক 3তেও যেহেতু একটা সে মৃত্যু সবার সমাজের কাছে যেহেতু সে মৃত্যু হয়ে গেছে, সেটা আমি বলবো না যে কি ব্যাপার, কিন্তু সেই 3তেও কিরণময়ীকে সবাই আনহ্যাপি দেখতে পাবে। বাস্তবে অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সাথেও কিছুটা কানেক্ট করা যায়, অতটা না বাট হালকা টাচ করা যায়। যে আজকে আমি যে ইন্ডাস্ট্রিতে রয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডে কেউ আমার সেলিব্রিটি ফ্যামিলি নেই, বাট আজকে আমি লড়াই করছি। আজকে আমি মুম্বাইতে কাজ করছি বা সাউথে কাজ করছি, সেখানে আমার মনে হয় যে সবসময় তো এই তো না যে আমি সবসময় হাসি, কোথাও না কোথাও আমিও একটা মানুষ, যে আমি আনহ্যাপি হই, হ্যাপি হই, রেগে যাই, সব কিছু হয়। তো সেখানেও আমার একটা সময় ফিল হয় যে কিরণময়ী যেরকম চরিত্রহীনের লড়াই করে যাচ্ছে, সেম কিন্তু আমি আমার রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের জন্যও লড়াই করে যাচ্ছি। বিকজ অফকোর্স একটা ভয় তো থাকেই যে স্বস্তিকা দি এত সিনিয়র একজন আর্টিস্ট, যে তার সাথে কেমন পারফরমেন্স করবো। বাট আমি এটাই ছিলাম যে সিনিয়র আর্টিস্ট, কারণ সিনিয়র আর্টিস্টদের সামনে পারফর্ম মানে হচ্ছে তারা সামথিং কিছু একটা রিয়াকশন দিতে পারে, সেটার জন্য আমি রেডি হয়ে গেছিলাম যে আমার তরফ থেকে যেন কোনো ভুল না হয়, বা আমার জন্য যেন কাট ব্যাক টু ব্যাক সিন কাট না করতে হয় বা বেড়ে না যায় টাইম। তো সেই জন্য আমি মাইন্ডের দিক থেকে রেডি হয়ে গেছিলাম যে সিনটা যাতে না বাড়ে, মানে খুব তাড়াতাড়ি এই সিনটা কমপ্লিট হয়ে যায়, তো সেটার জন্য আমি রেডি হয়েছিলাম। যখনই চরিত্রহীন হয়, আমি যখন জানি যে এই কাস্ট আছে, তখন আমি তাদেরকে চিনি, আমার জন্য খুব একটা অসুবিধা না। সবাই এটাই বলে যে কিরে কেমন আছিস, বম্বে থেকে, মানে এই একটা অনেক দিন পর একটা দেখা হয়। তো সৌরভের সাথে যখন আমি সিন করি, তখন আমার মনে হয় যে আমি একটা ফ্রেন্ডের সাথে সিন করছি, মানে এটা খুব বন্ধুত্ব হয়ে গেছে। কারণ ফার্স্ট যখন করেছিলাম আমি কাউকে চিনতাম না, কিন্তু সেখানে বন্ধুত্ব হয়েছিল, ওরা আমাকে কমফোর্টেবল জোন দিয়েছিল যে হাই নেনা, মানে টেনশন করিস না। বাট সেকেন্ডে থার্ডে এখন মানে বন্ধুই হয়ে গেছে, এবং ঝগড়াও হয় মাঝে সাঝে, মানে মজার ঝগড়াগুলো হয়, এরকম একটা মেরে দিলাম বা সামথিং, বাট একটা ফ্রেন্ড। জানি না